আমি সত্যি ঠিক আছি মা, আমার আবার কি হবে? সাবিনার কাশি উঠে গেল, খুব নাক কেসে উঠলেন তিনি। সাথে সাথে মুখ থেকে একদলা রক্ত বেরিয়ে এলো। মিহি আতকে উঠে, মা কি হয়েছে তোমার? রক্ত কেন মা? মিহি অস্থির হয়ে ওঠে, দ্রুত ফোন নিয়ে রুদ্রকে কল করে। রুদ্র সবে অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তৎক্ষণাৎ মিহির ফোন পেয়ে রিসিভ করে। ভাইয়া, মায়ের রক্ত বের হচ্ছে, আমি কি করব? ভাইয়া তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। রুদ্র চমকে ওঠে, মিহি কেঁদেই চলেছে। রুদ্র শুকনো ঢোক গিলল, ব্যস্ত কণ্ঠে আওড়ালো, তুই চিন্তা করিস না, আমি এখনই আসছি, তুই ফুপিকে সামলা। রুদ্র গাড়ির স্পিড বাড়ালো, তাড়াতাড়ি যেতে হবে তাকে। এদিকে মিহি সাবিনাকে সামলাতে হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে সাবিনা জ্ঞান হারিয়েছে। মিহি কিছুই বুঝতে পারছে না, এত কিছু একা তার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। মিনিট 10 পর রুদ্র চলে আসে। দুজনে মিলে সামনে নর্থ ইস্ট মেডিকেলে নিয়ে গেল সাবিনা পাটোয়ারিকে। মিহি ভীষণভাবে ভেঙে পড়েছে। একে তো নিজের দাম্পত্য জীবন নিয়ে এত কিছু হলো, এখন আবার তার জন্যে তার মায়ের এমন করুণ অবস্থা। প্লিজ মিহি, অন্তত তুই এভাবে ভেঙে পড়িস না, তাহলে কি করে সবটা সামলাবো? রুদ্রর কথায় হুহু করে কেঁদে উঠল মিহি। রুদ্র আলগোছে জড়িয়ে ধরে মিহিকে। নিজেকে শান্ত কর, আমরা তো সবাই আছি। আমি নিকিকে কল করে দিয়েছি, ও এখনই এসে পড়বে। রুদ্রর কথার মাঝখানে নিকি এলো। ভাইয়া, নিকিকে দেখে উঠে দাঁড়ালো দুজনাই। মিহি দৌড়ে গিয়ে নিকিকে জড়িয়ে ধরে। নিকি বেশ বুঝতে পারছে মিহির অবস্থাটা। মিহি প্লিজ কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। তখনই নিকির ফোন বেজে উঠল। ভাগ্যক্রমে সেই মুহূর্তে উৎসাহ কল করেছে। হ্যালো নিকি আপু। নিকি জবাব দিতে পারছে না, গলা কাঁপছে তার। হ্যালো উৎসা। উৎসাহ বিছানায় গায়ে দিয়ে বলে, কি গো আপনি? তুমিও একটা কল করো না, বাড়ির লোকেও কল করে না, কি হয়েছে সবার? নিকি মলিন মুখে বলে, একটু ব্যস্ত ছিলাম রে। তা বল, কেমন আছিস তুই? উৎসাহ দীর্ঘশ্বাস ফেললো। ভালো না, মা কেমন জানি করছে, আমার মনটাও কেমন করছে। ইদানিং মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে আমার। নিকি চমকালো। যদি উৎসাহ একবার জানতে পারে সাবিনার এই অবস্থা, তাহলে কি হবে? ইমিডিয়েটলি ব্লাড লাগবে, আপনাদের পেশেন্টের অবস্থা খারাপ। উৎসাহ চমকে উঠে, মনে হলো কোনো ডক্টর কথা বলছে। আপু তুমি কোথায় গো? কোনো ডক্টরের সাথে কথা বলছো? নিকি ডক্টরকে চুপ করতে বলতেই যাবে, সেই মুহূর্তে মিহি চেঁচিয়ে উঠল, কি হয়েছে মায়ের? আমার মায়ের কি হয়েছে বলুন, আমি দেখা করব এখনই। উৎসাহ আতকে উঠে, এটা তো মিহির কণ্ঠস্বর। হ্যালো নিকি আপু, মিহি আপু কেন কাছে? মায়ের কি হয়েছে বলো না। নিকি রীতিমতো কাঁপছে। উৎসা শোন, আসলে ফুপির। কি হয়েছে আমার মায়ের বলো না আপু, কাঁদছে কেন? নিকি লম্বা নিঃশ্বাস টেনে বলে, ফুপি হসপিটালে ভর্তি আছে উৎসা, অসুস্থ হয়ে গেছে ফুপি। উৎসাহ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। কি শুনলো সে? তার মা হসপিটালে ভর্তি? কি, মা হসপিটালে ভর্তি? আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে পৌঁছে দিন প্লিজ প্লিজ, আমাকে পৌঁছে দিন না। উৎসার গলা কাঁপছে। উৎসাহ যখন থেকে শুনেছে সাবিনা পাটোয়ারি অসুস্থ, তখন থেকে পাগলামি করছে সে। ঐশ্বর্য বার কয়েক থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। প্লিজ সুইট হার্ট, কাম ডাউন। এত রাতে কি করে যাবে? আর আমি তোমাকে একা ছাড়বো না। উৎসাহ ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। প্লিজ প্লিজ আপনার আজে বাজে কথা বন্ধ করুন, আমি যেতে চাই। আপনি নিয়ে যাবেন না তো? তাহলে ঠিক আছে, আমি একাই যেতে পারবো। উৎসাহ পা বাড়ায় রুমের দিকে। নিজের পাসপোর্ট আর যাবতীয় সবকিছু নিয়ে বেরিয়ে এলো। সে কিছু ভাবতে পারছে না। আপাতত তাকে যে করেই হোক নিজের মায়ের কাছে যেতেই হবে। রোজ, স্টপ দেয়ার। রোজ। উৎসাহ দাঁড়ালো না, মেইন ডোরের দিকে এগুতে লাগলো। ঐশ্বর্য বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে উৎসার হাত টেনে ধরে। বললাম না তুমি কোথাও যাচ্ছ না। ছাড়ুন আমায়, আমি যেতে চাই। নো ওয়ে, তুমি যাবে না। যাবো না মানে? আরে আপনার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? আমার মা অসুস্থ। যাবে, তবে এখন না, আমি তোমাকে নিয়ে যাব। না, আমি একাই যেতে পারবো, ছাড়ুন আমার হাত। ঐশ্বর্য ছাড়লো না। উৎসাহ চিৎকার করে বলে, আপনি কি বুঝবেন মায়ের সম্পর্ক? আপনার তো মা নেই, তাই মায়ের মর্ম বোঝার মতো ক্ষমতাও আপনার নেই। ঐশ্বর্য এতক্ষণ উৎসাহকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেও এবারে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সপাটে চর বসালো উৎসার গালে। ডান গাল রক্তিম হয়ে ওঠে তার। ঐশ্বর্য জেদের বসে উৎসার গাল চেপে ধরে। তোর কি ধারণা আছে কি বলছিস? হাউ ডেয়ার ইউ বাস্টার্ড! ছাড়ুন আমাকে, আমি যা বলেছি একদম। উৎসাহ কিছুই বলতে পারল না। ঐশ্বর্য এক প্রকার উৎসার গাল ছিঁড়েই ফেলবে মনে হচ্ছে। ইডিয়েট, তুই আজ যা বললি তার ফল পেতেই হবে। আই মিন ইট। নাও গেট লস্ট।
ঐশ্বর্য উৎসাকে তার জিনিসপত্র সমেত ধাক্কা দিয়ে বের করে দিল। মেন ডোর লক করে দেয় ঐশ্বর্য। উৎসাহ ফেল করে চেয়ে রইল কিয়ৎক্ষণ, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে পড়ল। যে যাই করুক যাই বলুক তার কিচ্ছু যায় আসে না। রাস্তায় নেমে সিরাতকে কল করলো উৎসাহ। দুপুর 12টা। সাবিনার পায়ের কাছে বসে আছে উৎসাহ। মা ছাড়া সে কিছুই বুঝে না, অথচ তার মায়ের এমন অবস্থা, কিন্তু কেউ একবারের জন্য তাকে জানালো না। সবার প্রতি মনে ছোট্ট অভিমানের পাহাড় তৈরি হলো। উৎসাহ, মিহির অস্ফুট স্বরে ডাকা যেন কানে ঝংকার তুলছে। উৎসার চোখ মুখ শক্ত করে নিল সে। যাও, কথা বলবে না তুমি আমার সাথে। বোনের অভিমান বেশ ধরতে পেরেছে মিহি। উৎসাহ বনু, রাগ করিস না, তুই আমরা তো। কি তোমরা? হ্যাঁ, একটাবারের জন্য কল করে বললে না মায়ের এই অবস্থা? তুমি জানো আমি মায়ের অসুস্থতা সহ্য করতে পারি না আপু। আমি ওকে নিষেধ করেছিলাম উৎসাহ। উৎসাহ আর মিহির কথোপকথনের মাঝখানে প্রবেশ করলো রুদ্র। রুদ্রকে দেখে অভিমান গাঢ় হলো উৎসার। ভাইয়া, তুমি নিষেধ করেছো? হুম। কিন্তু কেন? এই জন্য। দেখ তুই নিজেকে, কিভাবে ছুটে এসেছিস। তোর এই অবস্থা হবে বলে আমরা নিষেধ করেছি। উৎসাহ কিছু নিতে পারছে না, ভীষণ ভাবে বাজে অসুস্থ লাগছে নিজেকে। রুদ্রের কথায় যুক্তি আছে। সত্যি সে দিক বিদিক না ভেবেই তো চলে এসেছে। ওরা তো ওর ভালোই চায়। উৎসাহ, তোর গালে এই আঙুলের ছাপ কেন? উৎসাহ চমকে উঠে অটোমেটিক হাত চলে গেল গালে। গালে কিসের দাগ? এই তো স্পষ্ট আঙুলের ছাপ মনে হচ্ছে। উৎসাহ কিছুটা ইতস্তত করে মিহিস্বরে বলে। উৎসাহ কাউকে কিছুই বলল না ঐশ্বর্য সম্পর্কে। লোকটা খুব খারাপ। খারাপ না হলে কি তার সাথে এমন আচরণ করত? সে কখনোই ঐশ্বর্যকে ক্ষমা করবে না। তুই ওখানে গিয়ে কি অবস্থা করেছিস নিজের? উৎসাহ মলিন হাসলো। আমি ঠিক আছি আপু, কিন্তু তোমার এই অবস্থা কেন বলো? আমি তো এটাই ভেবে পাচ্ছি না, তুমি কি করে সবটা মেনে নিলে? মিহি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে। কি করব বোন, আমার আর কিছু ভালো লাগছে না। উৎসাহ দাঁতে দাঁত পিষে বলে। তোমার জায়গায় আমি হলে পুলিশ কেস করতাম, কিন্তু তুমি আমার বোন হয়ে এইভাবে হার মেনে নিলে। মিহি আর কথা বাড়ালো না। সে জানে উৎসাহ কথায় কথা বাড়াবে, এরপর ঠিকই কোনোভাবে বলবে পুলিশ কেস করতে। আচ্ছা, তুই এখন রেস্ট কর। কাল থেকে তো কত জার্নি করে এসেছিস, এখন রেস্ট প্রয়োজন। না আপু, আমি মায়ের কাছে থাকি, আমার ভালো লাগছে না। উৎসাহ গিয়ে সাবিনা পাটোয়ারিকে জড়িয়ে ধরল। স্নিগ্ধ সকাল সূর্যি মামা উকি দিচ্ছে। দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে সবে উঠে বসেছে ঐশ্বর্য। সে বড্ড ক্লান্ত, বলতে গেলে কাল রাত থেকে ক্লান্ত। পাশে থাকা ক্যালেন্ডার দেখে চমকে উঠে। এ কি, এখন অবধি তার মনে হয়েছিল সে কাল রাতে ঘুমিয়েছে এবং এখন উঠেছে, কিন্তু না, সে পরশু সোমবার ঘুমিয়েছে, এখন বুধবার সকাল। ঐশ্বর্য বুঝতে পারলো এটা ড্রাগের এফেক্ট। ঐশ্বর্য লম্বা নিঃশ্বাস টেনে সামনের দিকে এগোতে গিয়েও থেমে গেল। জিসান পেপার হাতে ডিভানের উপর বসে আছে, আর কেয়া দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে। ওয়াও, দুজনেই তো দেখছি একসাথে। জিসান উঠে দাঁড়ালো। প্রবলেম কি তোর ব্রো? কণ্ঠে স্পষ্ট রাগ ফুটে উঠছে। ঐশ্বর্য ড্রয়িং রুমে গেল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেলো। আমার কি হবে? কে এক প্রকার চেঁচিয়ে উঠল। হাউ ডেয়ার ইউ রিক, তুই কি করে এত ড্রাগস নিতে পারলি? আর ইউ ম্যাড? ঐশ্বর্য ক্রুড় হাসলো, টেবিলের উপর থেকে আপেল তুলে নিল। ফ্রেন্ডস, আই এম অল রাইট ইয়ার। কি হবে আমার? তোরা এত প্যানিক করছিস কেন? জিসান স্বস্তি পেল না। মিস বাংলাদেশি যা বললো তাকে সত্যিরই? ঐশ্বর্য থামলো। উৎসাহকে আপাতত সহ্য করতে পারছে না সে। কেয়া একই সুরে বলে উঠল। হ্যাঁ, টেল মি দ্য ট্রুথ রিক, কেন তুই কিউট গার্লের সাথে অমনটা করলি? শি ইজ ইয়োর ওয়াইফ। ঐশ্বর্য রাগে গজগজ করে বলে। আজকেই লাস্ট, এরপর আর কখনো ওকে নিয়ে কথা যেন না হয়। আই রিপিট, ওর নাম ধরবি না। ঐশ্বর্যের ধমকে জিসান আর কেয়া দুজনেই ভড়কে গেল। কেয়া আমতা আমতা করে বলল। রিক, এত প্যানিক করিস কেন? কি হয়েছে তোর? ঐশ্বর্য আশেপাশে ঘাড় বাঁকিয়ে তাকালো, নিজ মনে বিড়বিড় করে আওড়ালো। ট্রাস্ট মি, আমি তোর জান খেয়ে ফেলবো সুইট হার্ট। তুই যা করলি তাতে আমি ঠিক কি করতে পারি আইডিয়া নেই। ঐশ্বর্যকে বিড়বিড় করতে দেখে কপালে ভাঁজ পড়ল জিসানের। ব্রো, আর ইউ ওকে? ঐশ্বর্য এদিক ওদিক মাথা দুলালো। হ্যাঁ, আই এম ফাইন, ডোন্ট ওয়ারি। চল রেডি হয়ে নি, অফিস যেতে হবে। ঐশ্বর্য তাড়াহুড়ো করে বেডরুমে চলে গেল। এদিকে কে আর জিসান দুজনেই অবাক হচ্ছে। ঐশ্বর্যকে কেমন অস্বাভাবিক মনে হলো। সময়টা পেরিয়ে যাচ্ছে আপন গতিতে। উৎসাহ সম্পূর্ণ ধ্যান জ্ঞান সবকিছু নিজের মায়ের সেবাতে দিল। পুরো সময়টা নিজের মায়ের দেখাশোনা করলো। এদিকে ঐশ্বর্য ঠিক তেমনি নিজের মতো করে আছে। অফিসের কাজে সম্পূর্ণ ব্যস্ত রাখছে নিজেকে। রাত হতেই সে ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
রাতের শেষ সময়টুকু সেখানেই পার করে। রাতের শেষ প্রহর, ঘড়ির কাঁটা ভোর 5টা ছুঁই ছুঁই। ঐশ্বর্য এখনো গ্লাস হাতে ডিভানের উপর বসে আছে। রোজ, আমি একবার বাংলাদেশে গেলে লিমিট ক্রস হবে, সত্যি বলছি। আই সোয়ার, এত বছরের অপেক্ষার সমধ প্লাস হার্ট করার শাস্তি পাবে তুমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঐশ্বর্য উঠে বেডরুমের দিকে এগিয়ে গেল। ব্যাস, সে আর নিতে পারছে না, তার উৎসাকে লাগবেই, বাই হুক আর বাই ক্রুক। সে কিছুতেই নিজের জিনিস ছাড়বেন না, দরকার পড়লে সে মেরে ফেলবে। ওটার ক্ষমতাও আছে এই ঐশ্বর্য রিক চৌধুরীর। কাঠপোড়া রোদ্দুর ব্যাগ হাতে হেঁটে চলেছে উৎসা, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তাকে। এর মধ্যে মাথাটাও গরম হয়ে আছে তার। সে পরাগের উপর ভীষণ রেগে আছে। হ্যাঁ, পরাগ মিহির স্বামী সকাল সকাল বেরিয়েছিল ওই বাজে লোকটার সঙ্গে কথা বলতে, কিন্তু লোকটা তো তাকে গুরুত্বই দিল না, উল্টো নিজেকে হুম্বি তুম্বি দেখালো। উৎসা এক পর্যায়ে রেগে গিয়ে হুমকি দিয়ে এসেছে সে পুলিশের কাছে নিয়ে যাবেই যাবে। একসময় পরাগ আর উৎসার মধ্যে কথা কাটাকাটি হয়। অসভ্য কোথাকার, আমি ওকে দেখেই ছাড়বো। এই উৎসাকে চেনে না সে, আমার বোনের সঙ্গে অমন করার ফল পেতেই হবে। নিজ মনে বিড়বিড় করে এগিয়ে যেতে লাগলো উৎসাহ। এখন আবার মামার বাড়িতে যাবে, নিকির সঙ্গে কথা বলতে হবে। এমনিতেই সেদিন নিকি তার উপর রাগ করেছে। উৎসাহ ভালো মন্দ শুনিয়ে দিয়েছিল তাকে, এখন নিজেরই ভীষণ খারাপ লাগছে। ভাবনার মাঝখানে অনুভব করলো তার পরনের গোল জামায় টান পড়ছে। উৎসাহ পেছন ফিরে তাকিয়ে চিৎকার করে ছুট লাগালো। প্রাণপণে দৌড়ে পালাচ্ছে সে। এখন যদি না পালায় তাহলে আর কখনোই পালাতে পারবে না। দৌড়াতে দৌড়াতে আচমকায় কারো সঙ্গে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল উৎসাহ। লোকটা সম্ভবত উৎসাহের ভার নিতে না পেরে নিচে পড়ে গেল। মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট স্বরে আ শব্দটি। প্লিজ হেল্প করুন, আমাকে বাঁচান। উৎসাহ রীতিমতো কাঁপছে। পিছনে আসা কুকুরটা নিজেই কিছুক্ষণ লেজ নাড়িয়ে চলে গেল। উৎসাহ যেন হাঁপ ছেড়ে বাঁচল। তৎক্ষণাৎ চিরচেনা পুরুষালী কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করল তার। মিস বাংলাদেশি। উৎসাহ চমকে মুখ উঁচিয়ে ডান দিকে তাকালো। জিসান কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। জিসানকে দেখে চক্ষু চরক গাছ বলতে গেলে। জিসান এখানে কেন? সে কি জার্মানি থেকে চলে এসেছে? যদি জিসান এসে থাকে তাহলে অবশ্যই ঐশ্বর্য এসেছে। উৎসাহ অনুভব করলো তার মেধহীন পেটে কারো কোমল স্পর্শ। উৎসাহ সামনের দিকে তাকাতে আরেক দফা চমকে ওঠে। ঐশ্বর্য। উৎসাহ নির্বাক, কি বলবে বুঝতে পারছে না। হ্যাঁ, সে ঐশ্বর্যকে এক প্রকার জড়িয়ে ধরে আছে। দুজনার মুখ প্রায় কাছাকাছি। ঐশ্বর্যের শ্বাস প্রশ্বাস আছড়ে পড়ছে উৎসার মুখে। আপনি? উৎসাহ বোকার মতো প্রশ্ন করছে। ঐশ্বর্য খানিকটা বিরক্ত বোধ করলো। জাস্ট শাট আপ। ঐশ্বর্যের রেগে যাওয়ার কারণ বোধগম্য হলো না উৎসার। তবে সে নিজের অবস্থান বুঝতে পেরে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। ছি, কি অবস্থা এটা তার! উৎসাহ ঐশ্বর্যের দু পায়ের মাঝখানে ঠিক মাটিতে ডান হাত দিয়ে ভর দিয়েছে, অন্য হাত বগলতলা গলিয়ে ঐশ্বর্যের গলা জড়িয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে তরিতে উঠে দাঁড়ালো উৎসাহ। জিসান হাত বাড়িয়ে ঐশ্বর্যকে উঠতে সাহায্য করলো। ব্রো, আর ইউ ওকে? ইয়া, আই এম ফাইন। ঐশ্বর্য হাতের সাহায্যে গায়ে লাগা ধুলোবালি ঝেড়ে নিল। এদিকে উৎসাহ ফেল করে তাকিয়ে আছে। সে এখানে কি করে? চোখ কি আকাশে নিয়ে ঘুরো নাকি বাড়িতে রেখে এসেছো? এহেন প্রশ্নে থতমত খেয়ে গেল উৎসাহ। আমি আসলে ওই, আপনি এখন স্বপ্ন। উৎসাহ ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে তার। বারংবার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। ইডিয়েট। ঐশ্বর্য দ্রুত গতিতে গাড়িতে গিয়ে উঠল। চোখের সামনে ভ্যানিশ। ঐশ্বর্য আর জিসান দুজনেই চলে গেল। উৎসাহ তখন তাকিয়ে আছে। কি বা বলবে? কিছু বলার ভাষা নেই তার। ঐশ্বর্য দেশে ফিরেছে ভাবতেই পারছে না। উৎসাহ তড়িতে অটোরিকশা নিয়ে ছুট লাগালো মামার বাড়ির উদ্দেশ্যে। সে স্বপ্ন দেখছে নাকি সত্যি সবকিছু ওখানেই পরিষ্কার হবে? গাড়ি চলছে আপন গতিতে। ঐশ্বর্যের দৃষ্টি সম্পূর্ণ সামনের দিকে। এদিকে জিসান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ব্রো, কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে এসব। তুই এসেছিস মিস বাংলাদেশির জন্য, কিন্তু ওকেই ফেলে চলে এলি। ঐশ্বর্য বাঁকা হাসলো। সে বাংলাদেশে এসেছে শুধুমাত্র উৎসার জন্য, যে অনেক হিসাব বাকি আছে তার। সবকিছু সুদে আসলে তুলবে সে। আফসোস ওদের সঙ্গে কে আসেনি। মেয়েটা হোমের কাজে শহরের বাইরে গিয়েছে। ফলস্বরূপ জিসান আর ঐশ্বর্য চলে এসেছে। ঐশ্বর্য ড্যাম শিওর উৎসাহ কিছুক্ষণের মধ্যে ওদের বাড়িতে আসবে। আসতেই হবে তাকে, কারণ ঐশ্বর্য যে উৎসাহ পাটোয়ারিকে কনফিউশনে ফেলে এসেছে। ঐশ্বর্য ভেবে হেসে ফেলেছে। শহীদের সম্মুখীন হয়েছে ঐশ্বর্য। এতগুলো বছর পরেও সেই একই আছে দুজনে। ঐশ্বর্যের তার বাবার প্রতি বিরক্ত, আর শহীদের নিজের ছেলের প্রতি দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই নেই। ঐশ্বর্য আজও আফসানাকে নিজের মা হিসেবে মেনে নিতে পারেনি। আফসানাকে যখন বিয়ে করে নিয়ে এসেছিল সেদিন ঐশ্বর্য রীতিমতো বাড়িতে ঝড় উঠিয়েছিল। সেদিন আফসানাও বেজায় রেগে গিয়ে ঐশ্বর্যকে কিছু কথা শুনিয়ে দেয়। ঠিক তেমন ঐশ্বর্য আফসানাকে অনেক কটু কথা বলে। ঐশ্বর্য মূলত নিজের মায়ের জায়গা কাউকে দিতে চায় না, আর না কখনো দিতে চেয়েছে।
সেখানে শহীদ অজান্তে বিয়ে করে নিয়ে এসেছিল আফসানাকে। সেদিন শহীদ একটাই কথা বলেছিল ঐশ্বর্যকে, আমি তো তোমার জন্যই বিয়ে করেছি ঐশ্বর্য, তাহলে তুমি এমন করছো কেন? তুমি ছোট, তোমাকে সামলানোর জন্য কাউকে না কাউকে তো প্রয়োজন। ঐশ্বর্য সেদিন সাফ জানিয়ে দিল, বিয়ে আপনি আমার জন্য করেননি, নিজের জন্য করেছেন। আর আমি যথেষ্ট ম্যাচিওর, 15 বছর আমার, আমি নিজেকে সামলাতে পারি, বুঝেছেন? তাই আমাকে রাম শাম বোঝাতে আসবেন না। শহীদ চরম পর্যায়ে অবাক হলো। ছেলে তাকে বাবা বলে পর্যন্ত ডাকেনি, উপরন্তু আপনি আগে করেছে। আজও ওদের মধ্যে সে আগের ন্যায় সম্পর্ক নেই। ঐশ্বর্য বাড়িতে প্রবেশ করার সাথে সাথে রুদ্র এসে তাকে ম্যানলি হাঁক করলো। কেমন আছো ভাই? ঐশ্বর্য মৃদু হাসলো। ভালো, তুই বল কেমন আছিস? এই তো ভালো আছি। তুমি আসবে একবার জানালে না? ঐশ্বর্য ফিচেল হাসে। জিসানের সঙ্গেও সৌজন্যমূলক কথোপকথন করে রুদ্র। নিকি সবে অফিস থেকে ফিরেছে। সদর দরজার কাছে এত মানুষ দেখে কিছুটা অবাক হলো। ভাইয়া, তার বোনের কণ্ঠস্বর ঐশ্বর্য শুনল, তবে খুব একটা ভাবান্তর দেখা দিল না। সে উপরন্তু মুখের গম্ভীর ভাবটা আরেকটু গম্ভীর করে নিল। নিকি নিজের বড় ভাইকে সামনে দেখে রীতিমতো থমকে গিয়েছে। ভাইয়া তুমি সত্যি? ঐশ্বর্য নিশ্চুপ। এদিকে ঠোঁট টিপে মিটিমিটি হাসছে জিসান। না, মিথ্যে আসিনি আমি। ঐশ্বর্যের কথায় নিকি কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না। আচমকায় জড়িয়ে ধরে ঐশ্বর্যকে। ভাইয়া ভাইয়া ভাইয়া, আই এম সো হ্যাপি। তুমি চলে আসবে জানাবে না? উফ, সত্যি বলছে বিশ্বাস হচ্ছে না। ঐশ্বর্য মিহি হাসলো। হয়েছে ছাড়, তবে আমি এখানে একটা কাজে এসেছি। রুদ্র তৎক্ষণাৎ শুধোয়। কি কাজ ভাই? পরে বলবো। নিকি ঐশ্বর্যকে নিয়ে বাড়িতে প্রবেশ করা মাত্রই সম্মুখীন হলো আফসানার। চলে এসো তবে। আফসানার এহেন প্রশ্নে বাঁকা হাসলো ঐশ্বর্য। সেও বেশ ভাব দেখিয়ে বলল, কেন, আপনার পাকা ধানে মই পড়েছে বুঝি? আফসানা দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদব কোথাকার। ঐশ্বর্য বেশ আয়েশ করে সোফায় গিয়ে বসে চোখ দুটো বুজে বলে ওঠে, বেয়াদবের থেকে আদব আশা করবেন না মিসেস মহিলা। জানিনি তো আমি ঠিক কতটা বেয়াদব। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। সেই হাসি রীতিমতো গা জ্বলে উঠল আফসানার। তিনি গটগট করে দোতলায় চলে গেলেন। ঐশ্বর্য অপেক্ষা করছে উৎসাহ কখন আসবে। নিকি কিচেনের দিকে ছুট লাগালো। নিশ্চয়ই তার ভাই এতদূর জার্নি করে এসে ক্লান্ত হয়ে গেছে। এক গ্লাস ঠান্ডা পানি এনে ওর হাতে দিল। বেচারা জিসান অসহায় চোখে তাকিয়ে আছে। এই মেয়েটা কি তাকে দেখেনি? এতক্ষণ চুপচাপ থাকলেও আর চুপ থাকতে পারল না। রাগান্বিত স্বরে বলে ওঠে, আমিও এখানে আছি, দেখতে পাচ্ছ না নাকি? নিকি আর চোখে তাকায় জিসানের দিকে। রুদ্র শব্দ করে হেসে উঠল। ঐশ্বর্য এক কাঠি এগিয়ে, ছেলেটা কষ্টে শেষ হয়ে যাচ্ছে। নিকি, ইয়ার আমার ফ্রেন্ডকে তুই একটু দেখ, বেচারা এত দূর থেকে এসেছে। নিকি ঐশ্বর্যের দিকে তাকাতে ঐশ্বর্য বাঁকা হাসলো। সবাই মজা নিচ্ছে। জিসানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো নিকি। লোকটা এত নির্লজ্জ কেন? আচমকা সবাই চমকে উঠে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পেল সবাই। কেউ অপেক্ষা না করে বাইরের দিকে ছুট লাগালো। নিকি চিৎকার করে উঠল, উৎসাহ! উৎসাহ কাদায় লেপ্টে আছে। এই তো কিছুক্ষণ আগে মালি এই জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করে যাচ্ছিল। অনেক শ্যাওলা জমে গিয়েছিল তাই। কিন্তু উৎসাহ তাড়াহুড়ো করে আসতে গিয়ে হোঁচট খেয়ে ঠাস করে পড়ে গেল। সবাই উদ্গ্রীব হয়ে এগিয়ে এলো। এদিকে উৎসাহ আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। সবার পিছনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। দৃষ্টি তার সম্পূর্ণ উৎসার দিকে। জিসান এগিয়ে এলো। হোয়াট দ্য হেল, মিস বাংলাদেশি, তুমি ঠিক আছো? উৎসাহ এক নজর জিসানের দিকে। তার পরক্ষণে নিজেকে দেখছে। কাদায় মাখো মাখো অবস্থা তার। ছি, কি লজ্জাজনক পরিস্থিতি। তুই এখানে কেন? চলে যা, তোর সাথে কথা বলতে চাই না আমি। নিকির গম্ভীর স্বরে বলা কথাগুলো শুনে টনক নড়ে ওঠে উৎসার। শোনো না আপু, আই এম সরি, কিন্তু আমার তোমার সাথে কথা আছে। নিকি ইচ্ছে করে বেঁকে বসলো। শুনবো না আমি। প্লিজ নট। প্লিজ। উৎসাহ আচমকা এগিয়ে আসতে গিয়ে আবারও পিচ্ছিল করে পড়তে নিল। তৎক্ষণাৎ সামনে দাঁড়ানো সবাই সরে গেল। সে হুমড়ি খেয়ে ঐশ্বর্যের উপর পড়ল। ও মা গো! ঐশ্বর্য আর উৎসাহ একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার অবস্থা। নিজের সাথে সাথে ঐশ্বর্যকে কাদায় মাখো মাখো করেছে সে। স্টুপিড। ঠান্ডায় শরীর জমে যাচ্ছে রীতিমতো। কাদা লেগে যাওয়ার জন্যে নিকি ওকে গোসল করতে বলে। নিজের একটা ড্রেসও এগিয়ে দিল। উৎসাহ ঠান্ডা পানি দিয়ে গোসল করে একেবারে বাড়ির ভিতরে প্রবেশ করে। চোখাচোখি হয় আফসানা পাটোয়ারির সঙ্গে। তবে রুদ্র ততটা পাত্তা দিতে না বলল। উৎসাহ এখনো বিশ্বাস করতে পারছে না ঐশ্বর্য এসেছে। চুল মুছে টাওয়ালটা দড়িতে মেলে দিয়ে ড্রয়িং রুমে গেল। টেবিলে ইতিমধ্যেই খাবার দিয়ে দিয়েছে কাজের মাসি। নিকি কিচেনে আছে। উৎসাহ সেদিকে যাবে ভাবছে। তার দৃষ্টি গেল সোফার দিকে। ঐশ্বর্য কানে হেডফোন লাগিয়ে আইপ্যাডে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। জিসান রুদ্রের সঙ্গে আড্ডা দিচ্ছে। ঐশ্বর্য মুখ তুলে তাকায় সামনে। উৎসাহ আর ঐশ্বর্যের চোখাচোখি হয় তৎকালীন। উৎসাহ কপাল কুঁচকে নেয়।
কেমন তাকিয়ে আছে দেখো, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানে না। উৎসাহ বড় বড় পা ফেলে কিচেনের দিকে এগিয়ে গেল। জিসান ফিসফিসিয়ে বলল, ব্রো এইটাই সুযোগ, যা মিস বাংলাদেশের সাথে কথা বলে নি। ঐশ্বর্য উঠে দাঁড়ালো। হেডফোন আর আইপ্যাড দুটোই জিসানের কাছে দিয়ে কিচেনের দিকে এগিয়ে গেল। জিসান সবে আইপ্যাডে চোখ রেখেছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্তের দৃশ্য দেখে চক্ষু চড়ক গাছ তার হাত থেকে ফিচলে আইপ্যাড নিচে পড়ে গেল। এদিকে নিকি মাত্র এসেছিল, আইপ্যাড পড়ে থাকতে দেখে তুলতে গিয়ে সেও দৃশ্য দেখে ফেলল। ঠোঁট কিঞ্চিত ফাঁকা হয়ে গেল, তার চোখ দুটো গেল জিসানের দিকে। ছি বেশরম। জিসান আহাম্মক বনে গেল, ব্যস্ত কণ্ঠে আওড়ালো, অ্যাংরি বার্ড, তুমি যে ভাবছো তা কিন্তু নয়। জিসান উঠে নিকির দিকে এগিয়ে আসতে গেলে নিকি ছিটকে সরে গেল। ইয়াক ইয়াক, আপনি এমন দূরে থাকুন। ছি। নিকি বড় বড় পা ফেলে ভেতরের উদ্দেশ্যে চলে গেল। এদিকে জিসান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্যের জন্য জিসান নামক শুদ্ধ পুরুষ অশুদ্ধ হয়ে গেল। রিক, শেমলেস ম্যান, তোর জন্য এবার আমার অ্যাংরি বার্ড আরো অ্যাংরি হয়ে গেছে। কিচেনে গিয়ে নিজের জন্য কফি বানাচ্ছে, যদি ঠান্ডাটা একটু কম হয়। ঐশ্বর্য এসেছে, জিসানও এসেছে, তবে কে আপু আসেনি। মেয়েটা বড্ড ভালো, সবসময় দেখা হলেই তার গাল টেনে দিত। ইস, কত ভালো লাগতো। আনমনে ভাবতে ভাবতে কফি বানিয়ে নিল উৎসাহ। পিছন ঘুরতেই ধাক্কা খেলো। আকস্মিক ধাক্কায় গরম কফি গিয়ে ছিটকে পড়ে ঐশ্বর্যর গায়ে। উৎসাহ আটকে উঠে, ফাল্লা পুড়ে যাবে। উৎসাহ দ্রুত হাত চালায় ঐশ্বর্যের বুকে। হাত স্পর্শ করতেই ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে বিড়বিড় করে আওড়ালো, রোজ, ইউ আর ফিনিশড। উৎসাহ উদ্গ্রীব হয়ে দৌড়ে ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে ঐশ্বর্যের বুকে স্পর্শ করে। ঐশ্বর্য আচমকা উৎসাহকে কিচেন সেলফের সাথে চেপে ধরে। হোয়াটস গোয়িং অন সুইট হার্ট? উৎসাহ থমকালো। এতক্ষণে সে হুঁশে ফিরেছে, গলা শুকিয়ে আসছে তার। ছাড়ুন অশুভ রিক চৌধুরী, লিভ মি। ঐশ্বর্য উৎসাহ দুহাত উপরে তুলে চেপে ধরে, পাশে থাকা আইস কিউব তুলে নিল। এবারে চোখ রাখে উৎসাহ ভয়ে বলে উঠে, কি করছেন কি এটা? ঐশ্বর্য মুখ এগিয়ে এনে উৎসাহ ওড়না কামড়ে ধরে, মুখ দিয়ে টেনে কিছুটা সরিয়ে দেয়। উৎসাহ কেঁপে ওঠে, এবারে তার প্রচুর কান্না পাচ্ছে। ঐশ্বর্য তৎক্ষণাৎ এক হাতের মুঠোয় উৎসাহ দুটো হাত চেপে ধরে, অন্য হাতে আইস কিউবের টুকরো গলায় স্পর্শ করায়। উৎসাহ এক প্রকার চিৎকার করে ঠোঁট কামড়ে ধরে, এই বুঝি বাড়ির সবাই ছুটে আসবে। সুইট হার্ট, ফিলিং কেমন? আমারও একটা ফিলিংস আছে, সামথিং নিড। উৎসাহ পারে না, চিৎকার করে কেঁদে দেয়। প্রথম ঐশ্বর্য ঠিক তার গলার নিচে বরফ ছুঁয়ে রেখেছে, স্পর্শকাতর জায়গায় স্পর্শ করছে বারবার। হাত দুটো তার মুঠোবন্দি করা। উৎসাহ ছটফট করছে। উৎসাহ চিৎকার শুনে নিকি এক প্রকার ছুটে এলো। উৎসাহ? ঐশ্বর্য উৎসাহকে ছেড়ে দিল, নিজের মতো করে বেরিয়ে যেতে লাগে। এদিকে নিকি ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্যের যাওয়ার পানে। এটা কি দেখলো সে? ঐশ্বর্য আর উৎসাহ এতটা কাছাকাছি। নিকি সন্দিহান দৃষ্টিতে তাকালো উৎসার পানে। ততক্ষণে উৎসাহ নিজেকে সামলে দ্রুত পায়ে কিচেন থেকে বেরিয়ে গেল। এদিকে নিকি ঠায় দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। জিসান ফিরে এলো, ঘাড়ে হাত রাখতেই ঘাবড়ে গেল নিকি। এটা কি হলো বলুন তো জিসান? টিট ফর ট্যাট হলো। রোমান্টিক সিনে কাবাব মে হার্ডি হতে কেন গেলে অ্যাংরি বার্ড? রোমান্টিক সিন? নিকির মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু, কিন্তু সে ছেড়ে দেওয়ার পাত্র নয়। উৎসাহকে চেপে ধরলেই সবকিছু জানা যাবে। স্নিগ্ধ সকাল, রাস্তায় ভিড় জমেছে, মানুষেরা বেরিয়ে পড়েছে যে যার কাজে। কেউ বা কাজের খোঁজে, ছোট ছোট বাচ্চারা স্কুল পথে রওনা দিয়েছে। অফিসের উদ্দেশ্যে বেরিয়েছে রুদ্র। এই তো ও ট্রাফিকে আটকে আছে। মিনিট 10 পর ট্রাফিক ছেড়ে দিল। রুদ্র এগিয়ে চলেছে। আচমকা কেউ একজন সামনে চলে এলো। রুদ্র তড়িতে গাড়ি ব্রেক কষে। গাড়ি থেকে নেমে দেখে একটা মেয়ে মাটিতে বসে আছে। ও মাই গড, আমার পা, উফ। আর ইউ ওকে মিস? মেয়েটি তৎক্ষণাৎ দৃষ্টি তুলে তাকায় রুদ্রের পানে। হোয়াট দ্য হেল ইজ দিস মিস্টার? চোখে কি দেখতে পান না? রুদ্র মেয়েটার দিকে তাকিয়ে রইল ক্ষণকাল। অসম্ভব সুন্দর সে, পরনে ব্ল্যাক শার্ট আর সাদা রঙের শার্ট ইন করা, চোখ দুটো গোল গোল ফর্সা চেহারা। কেয়া রুদ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকে নেয়, তুড়ি মেরে বলে, ও হ্যালো। নাইস। রুদ্র আনমনে বলে ওঠে নাইস শব্দটি। কেয়া কিছুই বুঝলো না। বাংলাদেশের সব মানুষ কি এমনই? কিছুক্ষণ আগেও দুটো লোককে দেখতে পেল, অদ্ভুতভাবে কেয়ার দিকে তাকিয়েছিল। হোয়াট? রুদ্র ঠোঁট টিপে হাসলো। মেয়েটাকে তার কাছে বাচ্চা মনে হচ্ছে, কিন্তু কিউট। ঠিক আছো? কেয়া রীতিমতো তেতে গেল। এমনিতেই এখানে কিছুই সে চেনে না, তার উপর এই লোকটা তাকে ব্যথা দিয়ে জিজ্ঞাসা করছে ঠিক আছে কিনা। নো, আই এম নট ওয়েল। আপনাদের দেশে সব মানুষ কি ম্যাড? টেল মি দ্য ট্রুথ। রুদ্র এবারে শব্দ করে হেসে উঠল। কেয়া কথা বলার সময় ভ্রুযুগল এদিক সেদিক বাঁকায়, বেশ লাগছে রুদ্রর কাছে। এবারে কেয়া চরম পর্যায়ে রেগে, মন চাচ্ছে রুদ্রের মাথায় বাড়ি দিতে। হোয়াই ইউ লাফিং ম্যান? আমাকে কি হাসির পাত্র মনে হচ্ছে? না। তাহলে হাসছেন কেন? কারণ তুমি খুব কিউট।
কেয়া তম্বা খেয়ে গেল। ছেলেটা বলে কি? তবে ছেলেটা কিন্তু হ্যান্ডসাম, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ বলতে গেলে, কিন্তু না, কেয়া মোটেও ফ্ল্যাটিং করবে না। ব্যাড বয়। গুড গার্ল। কেয়া হা হয়ে গেল। রুদ্র তার গাল টেনে দেয়। একজন অপরিচিত কিনা তার গাল টানছে। রুদ্র গিয়ে গাড়িতে বসে, দক্ষ হাতে ড্রাইভ করে এগিয়ে গেল। কেয়া ফুঁসিয়ে উঠল, অভদ্র ছেলে একটা, হ্যান্ডসামও বটে, কিন্তু একটুও ম্যানার্স নেই। তাই তো সরি টরি কিছু না বলে কেমন চলে গেল। হাত পা কেমন শিরশির করছে উৎসার। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার কথা মনে পড়লে ভেতর শুকিয়ে আসছে উৎসার। অসভ্য রিক চৌধুরী, তাকে জানেই মেরে ফেলতো আজ। উৎসাহ গলায় স্পর্শ করলো, ঠিক এখানটায় ঐশ্বর্য বরফ ছুঁয়ে রেখেছিল। উফ, ভাবতে আবারও গা শিউরে উঠল তার। উৎসাহ বিকেলের দিকে বাড়িতে ফিরে এসেছে। সে ওখানে থাকলে ঐশ্বর্য আবারও কিছু না কিছু করত। আকাশ পাতাল ভাবছে, নিকিতাকে পাক্কা কিছু না কিছু জিজ্ঞাসা করবে, কারণ নিকিতাকে ঐশ্বর্যের সঙ্গে দেখেছে। উৎসাহ? জি আপু। মিহি সবে রুমে যাচ্ছিল, কিন্তু উৎসাহ রুমের আলো জ্বলতে দেখে আবারও এদিকে এলো। কি রে, এখনো জেগে আছিস যে? উৎসাহ কণ্ঠ খাদে নামিয়ে বলে, এই তো ঘুমাবো আপু, তুমি ঘুমাবে না? হ্যাঁ যাচ্ছি, তুই লেট করিস না, শুয়ে পড়। মিহি বেরিয়ে যেতে উৎসাহ শুয়ে পড়ল। এদিকে ঐশ্বর্য বিছানার একপাশে শুয়ে আছে। রাগে শরীরের প্রতিটা লোমকূপ জেগে উঠছে তার। রেড রোজ কি করে চলে গেল? ঐশ্বর্যের তাকে প্রয়োজন, সামথিং নিডস। স্বভাবসুলভ পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে সে কন্ট্রোললেস হচ্ছে। রেড রোজ, ঐশ্বর্য রেগ চৌধুরীর থেকে খারাপ আর কেউ হতে পারে না। কাল তোমাকে দেখে নেব, আই সোয়ার। আমি যা ফিল করছি প্রতিটা জিনিস তোমাকেও ফিল করাবো। আফটার অল ইউ আর মাই ওয়াইফ। ঐশ্বর্য বাঁকা হাসলো, তবে তা কিয়ৎক্ষণের জন্যে। আচমকা সেই হাসি মিলিয়ে গেল। সে উঠে বসলো, এগিয়ে গিয়ে লাগেজ থেকে কিছু খুঁজতে লাগলো। কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে বিজয়ী হাসি মুখ টেনে আবারও গিয়ে বিছানায় বসলো। সিরিঞ্জ বের করে পেশিবহুল হাতে পুশ করে নেয়। বলিষ্ঠ দেহখানা মৃদু কেঁপে উঠল তার। ঐশ্বর্য এক পেশে হেসে হেডফোন কানে লাগিয়ে আইপ্যাড নিয়ে বসলো। এখন রাত 1:30 ছুঁইছে, অথচ তার চোখে ঘুম নেই। ঘুম কি করে আসবে? তাগড়া পুরুষ, তার মনে শান্তি নেই। ঐশ্বর্য রেগে গেল, দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলে, রোজ তাকে মানসিক শান্তি দিচ্ছে না। এই ঐশ্বর্য রেগ চৌধুরী শান্তি না পেলে কাউকে শান্তিতে থাকতে দেবে না। এই মানসিক অশান্তিকে উৎসাহের সঙ্গে শারীরিকভাবে শান্তি করে নেবে। কাজ আমি ঐশ্বর্য রেগ চৌধুরী। অবশেষে ঘুমের রাজ্যে বিচরণ করল ঐশ্বর্য। ভোরের আলো ফুটে উঠেছে, চারিদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে চারিদিক। ব্যস্ত শহর আবারও ব্যস্ত হয়ে উঠছে। রাতের সাথে সাথে শহরাঞ্চল যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি সকালে হওয়ার সাথে সাথে ইট পাথরের এই শহর আবারও চঞ্চল হয়ে ওঠে। মৃদুমন্দ হাওয়া বইছে আশেপাশে। কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে উৎসাহ। নিজের জন্য দুটো সালোয়ার স্যুট নিতে যাবে। এখানে আসার পর বানাতে দিয়েছিল, আগের জামাগুলো পুরনো হয়ে গেছে, আবার দু একটা ছিঁড়েও গিয়েছে। তাই তো যাচ্ছে। কিছু দূর আসতে মার্কেট দেখতে পেল। এত দূর হেঁটে আসতে হয়েছে তাকে, আজকে একটা রিক্সাও পায়নি। মার্কেটে যেতেই রুমানা বৈশাখীর সঙ্গে দেখা। তার কাছে বেশিরভাগ সালোয়ার স্যুট তৈরি করে উৎসাহ, এবারেও তাই। বাকি টাকা দিয়ে কাপড়ের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল উৎসাহ। উফ, আবারও হেঁটে যেতে হবে তাকে। হাই সুইট হার্ট। পরিচিত কণ্ঠস্বর। উৎসাহ চমকে পিছনে ফিরে তাকালো। কালো মার্সিডিস কার নিয়ে দাঁড়িয়ে আছে, আশেপাশে কেউ নেই। সচরাচর ঐশ্বর্য জিসানকে নিয়ে বের হয়, অথচ আজ এখানে একা। ঐশ্বর্যকে দেখা মাত্রই কালকে সেই দৃশ্য মনে পড়ে গেল উৎসার। হৃৎপিণ্ড এখন থেকে কেমন লাফাচ্ছে। সে যাবে না ওই অসভ্য রিক চৌধুরীর কাছে। উৎসাহ পাত্তা না দেওয়ার মতো করে এগিয়ে যেতে লাগলো। ঐশ্বর্যও পিছু পিছু দৌড়ানোর মতো করে এলো। রোজ লিসেন না। উৎসাহ কানে হাত দিয়ে বলল, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, অশুভ রিক চৌধুরী, যান এখান থেকে। ঐশ্বর্য ক্রুর হাসলো। ডিরেক্ট উৎসার সামনে গিয়ে দাঁড়ালো। উৎসার পা দুটো থামে, কপাল কুচকে তাকায় ঐশ্বর্যের পানে। লিসেন রোজ, তুমি কিন্তু ভুলে যাচ্ছ। উৎসাহ মৃদু কপাল কুচকে নিল। সে আবার কি ভুলে গেছে? আমি কিছুই ভুলিনি অশুভ রিক চৌধুরী। অসভ্য রিক চৌধুরী, নাইস নেম। কিন্তু তুমি সত্যি কিন্তু ভুলে গেছো, ইউ আর মাই লিগ্যাল ওয়াইফ, সুইট হার্ট। ঐশ্বর্য শেষের কথাটা বলে চোখ টিপল। উৎসাহ রাগে ফুঁসে উঠে, সে বউ? আচ্ছা, যদি সে বউ হয়ে থাকে তাহলে ঐশ্বর্য তাকে ভালোবাসে না। সো ফানি। ভালোবাসে না অথচ ওয়াইফ দাবি করে। মাথার তার কি পুরোটাই গেছে, নাকি ব্রেন জার্মান ফেলে এসেছেন আপনি? ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। আচমকা উৎসাহর গাল টেনে বলে, Why you so cute? উৎসাহ জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। কেমন অস্বস্তি লাগছে তার। ঐশ্বর্য সূক্ষ্ম চোখে উৎসাহকে দেখলো, জিভ দিয়ে আলতো করে ঠোঁট ভিজিয়ে নেওয়ার ভঙ্গিমা। উফ, তার কাছে সেই লাগছে। রিক চৌধুরী মানেই তো ব্যাড বয়, যা তা করতে পারে। দেখুন, ভালোই ভালো বলছি,
আপনি কি আমায় রাস্তা থেকে সরবেন আমার? ঐশ্বর্য নাটকীয় ভঙ্গিতে আওড়ালো। সরব না, কি করবে? উৎসাহ কিছুই করলো না। সে জানে ঘাটতেরা লোকটা এভাবে কথা শুনবে না। উৎসাহ চুপচাপ সাইড কেটে এগিয়ে যেতে লাগলো। আচমকা অনুভব করলো তার পা দুটো শূন্যে আছে। ঐশ্বর্য তাকে পাজা করলে তুলে নিয়েছে। কি করছেন? ছাড়ুন আমাকে, আমি কিন্তু চিৎকার করবো, প্লিজ। ঐশ্বর্য কিছুই বলল না। সে বাঁকা হাসলো। আশেপাশের লোকজন তাকিয়ে আছে হা করে। এখন এটাই সমাজ, চোখের সামনে অন্যায় হলেও কেউ প্রতিবাদ করতে আসে না। ছাড়ুন বলছি। সরি বেবি। ঐশ্বর্য উৎসাহকে টেনে গাড়িতে তুললো। ভেতরে থেকে তা লক করে দেয়। উৎসাহ থমকালো, চমকালো বটে, হাত পা কাঁপছে তার। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভ করছে। কোথায় যাচ্ছে জানা নেই। অনেকটা সময় পর নিস্তব্ধ জায়গায় গাড়ি দাঁড় করালো ঐশ্বর্য। অদ্ভুত চোখে পাশ ফিরে উৎসার পানে তাকায়। উৎসাহ আশেপাশে তাকিয়ে চেনার চেষ্টা করে জায়গাটা কোথায়। হ্যাঁ, এটা শিলামের রাস্তা। এই জায়গাটা বড্ড নিরিবিলি। উৎসাহ এবার ডান দিকে তাকিয়ে থমকে গেল। ঐশ্বর্য কেমন করে তাকিয়ে আছে। উৎসাহ থমথমে মুখে শুধোয়। কি? ঐশ্বর্য ঢোক গিলল, ঠোঁট কামড়ে বলে। উৎসাহ চিন্তিত হলো। ঐশ্বর্য কোনো অসমাপ্ত কাজ আজ সমাপ্ত করতে চাচ্ছে। মানে? ঐশ্বর্য স্বভাব সুলভ তর্জনী আঙ্গুল দিয়ে নাকের নিচে ঘষে নিল। আলতো করে ঠোঁট কামড়ে উৎসার দিকে এগিয়ে এলো। দেখুন, আমি কিন্তু এটা মেনে নেব না কোনোভাবেই। আপনি যদি অসভ্যতমা করেন তাহলে জানে মেরে ফেলবো। ঐশ্বর্য পিটপিট চোখে তাকালো। আচমকা উৎসার ঘাড়ে দাঁত বসিয়ে দেয়। উৎসাহ চিৎকার করে উঠল, কিন্তু আফসোস তার চিৎকার কেউই শুনতে পেল না। সাউন্ড প্রুফ এই গাড়িতে যতই চিৎকার চেঁচামেচি করো না কেন, কেউই শুনতে পাবে না। উৎসাহ ঘাবড়ে গিয়ে সামনে থাকা ডেস্ক থেকে বাটারফ্লাইয়ের ছোট্ট মূর্তিটা তুলে ঐশ্বর্যের মাথায় আঘাত করলো। উফ রোজ, হোয়াট আর ইউ ডুইং? অসভ্য কোথাকার ফাজিল, আমি আপনাকে। ঐশ্বর্য আবারও উৎসার হাত মুঠোবন্দি করে নিল। উৎসাহ ছটফট করছে। লিভ মি। এইটুকুতে এই অবস্থা? উফ, ইউ নো, তোমাকে ঘেমে যাওয়া অবস্থায় আরো বেশি হট লাগছে। উৎসাহ চোখ বুজে নিল। হৃদয় স্পন্দন বাড়ল। আমায় নামিয়ে দিন, বাড়ি যাব। ওকে। ঐশ্বর্য সরে গেল। উৎসাহ যেন হাঁপ ছেড়ে বাঁচল। মিনমিনিয়ে গলায় শুধায়। কে আপু কোথায়? জার্মানি। ঐশ্বর্যের নির্নিমেষ জবাব। উৎসাহ এক পলক দেখে ফের শুধায়। ওনাকে আসতে বললেননি? না বললেও চলে আসবে। উৎসাহ অবাক চোখে তাকালো। না বললেও চলে আসবে মানে? কেয়া কি বাংলাদেশে আগে এসেছে? যদি এসে থাকে তাহলে চিনবে, কিন্তু না চিনলে কি করে আসবে? কাঠ পোড়া রোদ্দুর, দুপুর যেন প্রকৃতি নিজস্ব এক বুনো অনুভূতি। আকাশের রোদ এতটাই প্রখর যে চারিপাশ যেন আগুনের হলকা ছড়াচ্ছে। বাতাসে এক ধরনের ঝাঁঝালো গন্ধ, যেন নতুন পোড়া কাঠের ধোঁয়া মিশে গেছে। শুষ্ক গাছের পাতা মাটিতে পড়ে আছে, পায়ের তলায় মচমচ শব্দ করে। কোথাও ছায়া নেই। সূর্যের তাপ মাটি থেকে ফিরে আসছে, যেন পা পুড়িয়ে দিচ্ছে। কিছুটা দূরেই ছোট্ট একটা পুকুর, তার পানি ধীর বাষ্প হয়ে আকাশে মিশে যাচ্ছে। চারিপাশে কাক আর চিল উড়ে বেড়াচ্ছে। তারা যেন দিনের এই উত্তাপে সামান্য আরাম খুঁজছে। পথের ধারে বৃদ্ধ লোক একটা কুপি জ্বালিয়ে বৃষ্টি প্রার্থনা করছে। রোদে ভেজা মাটি ও পোড়া কাঠের গন্ধ যেন দুপুরটাকে আরো বুনো আর রহস্যময় করে তুলেছে। কেয়া অদ্ভুত চোখে সেই বৃদ্ধ লোকটিকে দেখে নিল। আবার দেখলো সেই কুপি বাতি। এই যুগে মানুষ এসব কি করে? বৃষ্টির জন্য এরকম কুপথা। কেয়া ঘাবড়ে গেল কিছুটা। তবে কি করার, সে কি আর এখানে থাকবে? কেয়া অনেক কষ্ট করে ঐশ্বর্যের বাড়ির সামনে এলো। নেম প্লেটে কি সুন্দর করে লেখা আছে শহীদ ভিলা। কেয়া দু একবার শুনেছিল ঐশ্বর্যের বাবার নাম শহীদ, অতঃপর এই নাম ধরেই এটুকু আশা। একবার ভেতরে যাক, এরপর ঐশ্বর্য আর জিসানকে সে মজা দেখাবে। বাড়ির সামনে আসতেই চোখ গেল পাশের বাগানে। নাসারন্ধ্রে প্রবেশ করে মিষ্টি ফুলের সুবাস। কেয়া অধর বাঁকিয়ে হাসলো। আহ, জায়গাটা বেশ সুন্দর। কলিং বেল চাপতেই বেজে উঠল তা, কিন্তু কেউ এলো না। কেয়া আবারও বেল বাজালো। বাড়ি শুদ্ধ লোক সবাই যে যার কাজে ব্যস্ত। রুদ্র নিজের ল্যাপটপটা সোফায় রেখে গিয়েছিল, সেটাই নিতে এসেছিল, কিন্তু বেল বাজতে দেখে এগিয়ে গেল। দরজা খুলতে চমকে উঠে সে। কেয়াও রুদ্রকে দেখে পিলে চমকে উঠল। মিস্টার হ্যান্ডসাম, এখানে কি করছেন? বিড়বিড় করে আওড়ালো কেয়া। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে সে। রুদ্র হয়তো সবে সাবান নিয়ে বেরিয়ে এসেছে। চুলগুলো কেমন ভেজা, কপালে লেপ্টে আছে। পরনের টি শার্টের কিছুটা অংশ ভেজা। রুদ্র নিচের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস টেনে নিল। তার বিশ্বাস হচ্ছে না এটা কি সেই মেয়েটা। পরনে সেই স্কার্ট, তার সাথে শার্ট ইন করে পরা। সিরিয়াসলি, ইজ ইট রিয়েলি ইউ? কেয়া কপাল কুঁচকে নিল। আপনি এখানে কেন মিস্টার? এটা আমার বাড়ি। কেয়া পিটপিট চোখ করে তাকালো। এটা যদি এই লোকটার বাড়ি হয়ে থাকে তাহলে ঐশ্বর্য কোথায়? কেয়া কিছুই বুঝতে পারছে না। রুদ্র মিহিস্বরে বলল, কে তুমি? আমি কেয়া, রিকের বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, বলতে পারবেন রিকের বাড়িটা কোথায়? রুদ্র এতক্ষণে বুঝতে পারলো ও মেয়েটি তার ভাইকে খুঁজছে, কিন্তু কেন? আচ্ছা,
কোথাও এই মেয়েটি ঐশ্বর্যের গার্লফ্রেন্ড নয় তো? রুদ্র নিজের ভাবনায় চমকে ওঠে। তুমি কি ঐশ্বর্যকে খুঁজছো? কেয়া ভুবন ভোলানো হাসি টেনে বলল। হ্যাঁ। কেয়া? চিরচেনা কণ্ঠস্বর শুনে ঘাড় উঁচিয়ে বাড়ির ভেতরে উকি দিল কেয়া। জিসান দাঁড়িয়ে আছে। জিসানকে দেখে এতক্ষণে স্বস্তি পেল কেয়া। ইয়ার। কেয়া ছুটে গিয়ে জিসানকে হাক করে। আরে ডেভিল কুইন, সামলে। উফ, থ্যাংক গড, তোকে অ্যাটলিস্ট রুদ্র পেলাম। দূরে দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। কেয়া একবার পেছনে তাকিয়ে তার ভাষ্যমতে সে হ্যান্ডসাম বয়কে দেখে জিসানকে ফিসফিসিয়ে বলল, এটা কে? রিকের ভাই। কেয়া বিস্মিত নয়নে তাকালো। ঐশ্বর্যের ভাই আছে, কিন্তু কই? কেয়া তো কিছুই জানতো না। হাউ ডেয়ার ইউ রিক, তোরা দুজনে এখানে আমাকে ফেলে চলে এলি? হাও, থামবো না আমি। তোরা কি করে পারলি? কেয়া রীতিমতো ঐশ্বর্যের উপর ঝাঁপিয়ে পড়েছে। কেয়া, স্টপ দিস ননসেন্স। কেয়া কিছু না পেয়ে পাশে থাকা কাউচের উপর থেকে কুশন নিয়ে ঐশ্বর্য আর জিসানের দিকে ছুড়ে দিচ্ছে। জিসান ক্যাচ করে নিল। ইয়েস, আই ক্যাচ ইট। ঐশ্বর্য জিসানকে টেনে নিজের সামনে নিয়ে এলো। ফলস্বরূপ কেয়ার আরো একটা ছুড়ে দেওয়া কুশন জিসানের মুখে পড়ল। উপস্থিত নিকি আর রুদ্র শব্দ করে হেসে উঠল। জিসান কিরমির করে তাকালো কেয়ার দিকে। কেয়া ঠোঁট উল্টে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।